এই গল্পটা এমন একজনের যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, আর সেই স্বপ্ন সত্যি করতে গিয়ে তিনি প্রায় একাই বদলে দিয়েছিলেন গোটা ইউরোপের ইতিহাস। চলুন আজ নেপোলিয়ন বোনাপার্টের সেই অবিশ্বাস্য উত্থান আর পতনের গভীরে যাওয়া যাক। এই যে কথাটা, এটাই যেন নেপোলিয়নের পুরো জীবনের সারমর্ম। তিনি যেন দেখিয়ে দিয়েছেন যে ইচ্ছেটা যদি সত্যি হয় তাহলে একেবারে শূন্য থেকে শুরু করেও সবকিছু পাওয়া সম্ভব। প্রশ্নটা তো এটাই, তাই না? কিভাবে সম্ভব একজন আউটসাইডার, যাকে কেউ নিজের বলে মনে করে না, সে কিভাবে একটা গোটা মহাদেশ জয় করে ফেলল? আসুন এই অবিশ্বাস্য গল্পের পরতগুলো এক এক করে খোলা যাক। তো নেপোলিয়নের এই যে অবিশ্বাস্য জার্নি, এর শুরুটা কিন্তু একদমই সহজ ছিল না। তার এই অদম্য জেদ, এই আকাশ ছোঁয়া স্বপ্নের বীজটা আসলে বোনা হয়েছিল তার খুব কঠিন এক শৈশবে। মানে অবস্থাটা ভাবুন, তিনি ছিলেন 2 নৌকার যাত্রী। কর্সিকাতে জন্ম বলে ফরাসিরা তাকে পাত্তা দিত না, আবার তার পরিবার ফরাসিদের সাথে কাজ করত বলে কর্সিকার লোকেরাও তাকে বেঈমান ভাবত। এই যে একটা পরিচয় সংকট, এটাই তার ভেতরে নিজেকে প্রমাণ করার একটা জিদ তৈরি করে দিয়েছিল। একবার কল্পনা করুন তো, স্কুলে সবাই তাকে তার কর্সিকান অ্যাকসেন্টের জন্য খেপায়, তাকে নিয়ে হাসাহাসি করে। এই একাকিত্ব, এই অপমান একটা কিশোর মনের উপর কী পরিমাণ প্রভাব ফেলতে পারে। এই কষ্টটাই কিন্তু তার ভেতরের জেদটাকে আরও শক্ত করে তুলেছিল। আর ঠিক এই সময়ে ইতিহাস যেন তার জন্য একটা দরজা খুলে দিল। ফরাসি বিপ্লব, চারদিকে চরম বিশৃঙ্খলা, আর এই বিশৃঙ্খলায় নেপোলিয়নের মতো একজন ট্যালেন্টেড তরুণের জন্য হয়ে উঠল সুযোগে সোনায় সোহাগা। একদিকে বাবার মৃত্যুতে পরিবারের দায়িত্ব, অন্যদিকে নিজের বিশাল স্বপ্ন, এই দুইয়ের চাপ তাকে যেন আরও অপ্রতিরোধ্য করে তুলল। আচ্ছা, এইবার আসি তার সামরিক জীবনের কথায়। কিভাবে তিনি প্রায় ভেঙে পড়া একটা আর্মিকে এমন এক অপরাজেয় শক্তিতে বদলে দিলেন যে তারা তার জন্য জীবন দিতেও রাজি ছিল। চলুন দেখি। পার্থক্যটা দেখুন একবার। ইতালিতে লড়াই করার জন্য তার হাতে যে আর্মিটা দেয়া হয়েছিল, তারা ছিল দুর্বল, হতাশ, প্রায় অকেজো। আর নেপোলিয়ন সেই আর্মিকে এমনভাবে চাঙ্গা করে তুললেন, এমনভাবে অনুপ্রাণিত করলেন যে তারাই তার জন্য হাসতে হাসতে প্রাণ দিতে রাজি হয়ে গেল। তার লিডারশিপের জাদুটা ছিল এখানেই। তিনি কোনো উঁচু আসনে বসা জেনারেল ছিলেন না, তিনি তার সৈন্যদের সাথে থাকতেন, তাদের সাথেই খেতেন, তাদের মতোই কষ্ট করে ঘুমোতেন। এই যে একসাথে থাকা, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা, এটাই তার সৈন্যদের মধ্যে অবিশ্বাস্য একটা আনুগত্য তৈরি করেছিল। আর এর ফলও মিলল হাতে নাতে। ইতালিতে একের পর এক অবিশ্বাস্য জয়ের পর তিনি যখন ফ্রান্সে ফিরলেন, তখন তিনি আর শুধু একজন জেনারেল নন, তিনি হয়ে উঠেছেন একজন জাতীয় বীর। সাধারণ মানুষ তাকে প্রায় দেবতার আসনে বসিয়ে দিয়েছিল। এই যে বিপুল জনপ্রিয়তা, এটাকে কাজে লাগিয়ে নেপোলিয়ন এবার ফ্রান্সের ক্ষমতার একেবারে কেন্দ্রে চলে এলেন। বলা যায় এটাই ছিল তার ক্ষমতার শিখরে ওঠার শুরু। দেখুন, তখন ফ্রান্সের সরকার, যেটাকে ডিরেক্টরি বলা হতো, সেটা ছিল খুবই দুর্বল। দেশে কোনো স্থিরতা ছিল না। নেপোলিয়ন ঠিক এই সুযোগটাই নিলেন, একটা মিলিটারি কুয়ের মাধ্যমে ক্ষমতা দখল করে নিলেন। আসলে ফ্রান্সের মানুষও তখন এমন একজন শক্তিশালী নেতাকেই খুঁজছিল। আর নেপোলিয়নের চেয়ে যোগ্য আর কেই বা ছিল? অস্ট্রেলিয়াতে যুদ্ধ, এটা ছিল নেপোলিয়নের সেরা কাজ, তার মাস্টারপিস। ভাবুন একবার, একাই রাশিয়া আর অস্ট্রিয়ার মতো দুটো বিশাল শক্তিকে হারিয়ে দিলেন। এই একটা যুদ্ধই প্রমাণ করে দিয়েছিল যে সামরিক বুদ্ধিতে তার ধারে কাছেও কেউ নেই। আর এর পরেই ফ্রান্স হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে বড় শক্তি। কিন্তু কথায় আছে না, ওপরে ওঠা যত কঠিন, টিকে থাকাটা তার চেয়েও বেশি কঠিন। নেপোলিয়নের ক্ষেত্রেও ঠিক তাই হলো। এবার তার বিশাল সাম্রাজ্যে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করল, আর এই ফাটলই ডেকে আনল তার পতন। আসলে দুটো ফ্রন্টে তিনি পেরে উঠছিলেন না। এক, ব্রিটিশ নৌবাহিনী, সমুদ্রে ব্রিটিশদের হারানো ছিল প্রায় অসম্ভব। আর দুই, তার নিজের ব্যক্তিগত জীবন। স্ত্রী জোজেফিনকে তিনি খুব ভালোবাসতেন, কিন্তু সাম্রাজ্যের জন্য একজন উত্তরাধিকারী দরকার ছিল, আর সেই কারণেই ভালোবাসার মানুষকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছিলেন, যা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। আর এই সবকিছুর মধ্যেই তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যা ইতিহাসের অন্যতম বড় ভুল হিসেবে পরিচিত। তার জীবনের সবচেয়ে বড় ভুল, রাশিয়া আক্রমণ। সংখ্যাটা শুধু একবার ভাবুন,
5 লক্ষ, হ্যাঁ 5 লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী, গ্র্যান্ড আর্মি নিয়ে তিনি রাশিয়ার দিকে এগিয়ে গেলেন। সেই সময়ের ইতিহাসে ইউরোপের সবচেয়ে বড় আর্মি ছিল এটা। কিন্তু রাশিয়ানরা এক অন্য খেলা খেলল। তারা সরাসরি যুদ্ধ না করে শুধু পিছু হটতে লাগল আর যাওয়ার পথে সব শহর, সব ফসল জ্বালিয়ে দিতে লাগল। নেপোলিয়ন যখন মস্কো পৌঁছালেন, দেখলেন পুরো শহর খালি। এটা আসলে একটা ফাঁদ ছিল। আর যখন তার আর্মি ফিরতে শুরু করল, ঠিক তখনই নামল রাশিয়ার সেই ভয়ঙ্কর শীত। ফলাফল, যে 5 লক্ষ সৈন্য নিয়ে তিনি অভিযানে গিয়েছিলেন, তাদের মধ্যে বেঁচে ফিরতে পেরেছিল মাত্র 1 লক্ষের মতো। এই ভয়ঙ্কর ক্ষতি নেপোলিয়নের সেই অপরাজেয় ইমেজটাকে একবারে মাটিতে মিশিয়ে দিল। আর তার শত্রুরা ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল। রাশিয়ার এই বিশাল ধাক্কার পর থেকে নেপোলিয়নের গল্পের শেষ পর্বটা শুরু হয়ে যায়। এই পর্বে আছে তার পরাজয়, অবিশ্বাস্য এক কামব্যাক, আর শেষে এক অমর কিংবদন্তি হয়ে ওঠার গল্প। রাশিয়াতে প্রায় ধ্বংস হয়ে যাওয়া ফ্রেঞ্চ আর্মিকে হারানো এবার আর কঠিন ছিল না। ইউরোপের বাকি শক্তিগুলো একজোট হয়ে তাকে হারিয়ে দিল। নেপোলিয়নকে ক্ষমতা থেকে সরিয়ে এলবা নামের এক ছোট্ট দ্বীপে নির্বাসনে পাঠিয়ে দেয়া হল। কিন্তু তিনি তো নেপোলিয়ন, তাকে কি এত সহজে আটকে রাখা যায়? তিনি সেই দ্বীপ থেকে পালিয়ে অবিশ্বাস্যভাবে ফ্রান্সে ফিরে এলেন, আর দেশের মানুষ তাকে আবার মাথায় তুলে নিল। কিন্তু এই কামব্যাকটা ছিল মাত্র 100 দিনের। ওয়াটারলুর যুদ্ধে তার ফাইনাল পরাজয় হল। ওয়াটারলুর পর তাকে পাঠানো হল সেন্ট হেলেনা দ্বীপে, পৃথিবীর প্রায় শেষ প্রান্তে। সেখানে তার জীবনের ইতি ঘটে। হ্যাঁ, তার তৈরি করা সাম্রাজ্য হয়তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু নেপোলিয়ন নামের কিংবদন্তিটা ততদিনে অমর হয়ে গেছে। শেষ পর্যন্ত হয়তো তিনি হেরে গিয়েছিলেন, কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট ইতিহাসে চিরদিনের জন্য থেকে গেছেন। তার অবিশ্বাস্য সামরিক বুদ্ধি, ফ্রান্সকে একাই ইউরোপের শীর্ষে নিয়ে যাওয়ার ক্ষমতা, আর তার আকাশছোঁয়া স্বপ্ন আজও সারা পৃথিবীর কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দেয়। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ায়? তিনি কি একজন মুক্তিদাতা ছিলেন, যিনি আধুনিক ফ্রান্স তৈরি করেছিলেন, নাকি একজন স্বৈরশাসক, যিনি পুরো ইউরোপকে যুদ্ধের আগুনে ঠেলে দিয়েছিলেন? সত্যি বলতে এর কোনো সহজ উত্তর নেই। তিনি একই সাথে একজন সৃষ্টিকর্তা এবং ধ্বংসকারী, আর এই জটিলতাই নেপোলিয়নের কিংবদন্তিকে আজও এত জীবন্ত আর প্রাসঙ্গিক করে রেখেছে।